1886 সাল ঠাকুর চলে গেলেন আগস্ট মাসে। তারপরে ঠাকুরের ভরশাস্তি কাঁকুরগাছিতে রামচন্দ্র দত্তের বাড়িতে গেল সিমলা থেকে। এই যে যাচ্ছে তার অসাধারণ বর্ণনা দিয়েছিল সাহেব কাগজ, কিন্তু তখন মনে রাখতে হবে নেটিভ কাগজ নয়, সাহেব কাগজ। তারা লিখছে একটা নতুন কথা যে শ্রীরামকৃষ্ণ স্টার্টেড আ স্পিরিচুয়াল মুভমেন্ট ইন বেঙ্গল। 1886 সালে লিখছে, কিন্তু ঠাকুর চৈতন্য দেখতে গেলেন 1884 সালের 21শে সেপ্টেম্বর। স্টেটসম্যান তার রিপোর্ট করলো, ইংরেজ রিপোর্টার, তখন তো সাহেব রিপোর্টার সবাই। স্বামীজি শিকাগোয় বিখ্যাত হয়েছেন নিউজ অ্যান্ড নোটস কে কোট করে। স্টেটসম্যান খবরটা প্রথম 4-6 লাইনের খবর। স্বামী বিবেকানন্দ, the young Indian yogi, who from all accounts appears to have created a profound sensation by his appearance and addresses at the World's Parliament of Religion, Chicago, USA, is believed to be a Bengali graduate of the Calcutta University. Narendranath Dutt by name, who became a disciple of Venerable Paramahansa of Ramakrishna Dakshineshwar and left home some years back. Narendranath, we believe, is the son of a late attorney of the Calcutta High Court. কৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে, সেই খবর মিশন স্টেটসম্যান দিয়েছিল 1897 সালের 1 মে। স্টেটসম্যান ঠাকুরকে কখনো মৃগী রুগী বলেনি, স্টেটসম্যানকে কখনো বলেনি যে ডায়াবেটিস হয়েছে লোকটা চলে যাওয়া উচিত, বলেনি। অন্য কাগজগুলো বলেছিল তো, বলেনি। নিবেদিতা স্কুল যেদিন খোলা হয় কালী পুজোর দিন 1898 সাল, স্টেটসম্যান রিপোর্ট করেছিল। কোনো পর্যন্ত রামকৃষ্ণ মিশনের যা ভালো কাজ স্টেটসম্যান থেকে পূর্ণ সমর্থন শুরু হয়েছিল ঠাকুর থেকে। যখন বাংলা কাগজগুলো তাকে মৃগী রোগী বলছে, তাকে পাগল বলছে, তাকে অশিক্ষিত বলছে, তখন স্টেটসম্যান একটা প্রশ্ন তোলেনি। যখন বিবেকানন্দকে সাহেবরা সমালোচনা করছে, যাই বলো আসলে ওই মহিলাদের মধ্যেই তিনি জনপ্রিয়, স্টেটসম্যান একটা কথা লিখে, বরং স্বামী চলে যাওয়ার পর এডিটোরিয়াল লিখেছিল, বরং স্বামী চলে যাওয়ার পর চমৎকার খবর করেছিল, ঠাকুরের মৃত্যুর খবর স্টেটসম্যান দিয়েছিল। নমস্কার, স্মরণে মননে চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকের এই পডকাস্ট শুরু করছি। আজকে অ্যাজ ইউজুয়াল আমার সঙ্গে বাক্যালাপে রয়েছেন শ্রী তরুণ গোস্বামী। তরুণ বাবু নমস্কার। আপনার পরিচয় নতুন করে আমি দিতে চাই না কারোকে, সবাই জানে। এবং যেটুকুনি পবিত্র কাছ থেকেও খবর পাচ্ছি যে আমাদের পডকাস্ট কিন্তু মোটামুটি বেশ ভালোই পপুলার হয়েছে। কতজন এসছে না এসছে সে কাউন্ট আমি করতে চাইছি না, কিন্তু বহু লোকের কাছে আমিও টেলিফোন পাচ্ছি যে পডকাস্টে যদি একটুখানি এইটা সাবজেক্টটা, একজন ইভেন বলেছেন যে স্বামীজির সাধু সঙ্গ যদি এই নিয়ে একটুখানি আলোচনা করেন, সে নিয়ে কোনোদিনের আলোচনা। আজকে আমার প্রশ্ন কিন্তু আপনাকে, আজকে আমি শুনতে চাই আপনার কাছ থেকে, এই কারণে যে আপনি প্রথমত সাংবাদিক, বহুদিন সাংবাদিক জীবন রয়েছেন, আপনি নিজে এখন স্টেটসম্যানে নিজে যুক্ত রয়েছে স্টেটসম্যানের সঙ্গে, আগেও যুক্ত ছিলেন, মাঝখানে পরিবর্তিত হয়ে আবার স্টেটসম্যানে এসেছেন। আপনার সঙ্গে স্টেটসম্যানের কি বলবো যে যুক্তি বহুদিনের। তো এইবার আমি জানতে চাই, এবং আপনার কাছেই যেটুকুনি শুনেছি, যে স্টেটসম্যানের সঙ্গে ঠাকুর, স্বামীজি এবং রামকৃষ্ণ ভাবধারা বা রামকৃষ্ণ আন্দোলন, এর সঙ্গে একটা অদ্ভুত ধরনের যোগাযোগ আছে, নানা কোইন্সিডেন্সে সেটা প্রমাণিত হয়। আজকে সেই জন্য আমি আর কোনো প্রশ্ন করবো না, আজকে আপনার কাছে জানতে চাইছি যে এই স্টেটসম্যানের সঙ্গে রামকৃষ্ণ মিশনের এই সম্পৃক্ততা, এইটা নিয়ে আপনি যদি আপনার নিজের এক্সপিরিয়েন্স বলে দেন। 1886 সাল, বেশ। ঠাকুর চলে গেলেন আগস্ট মাসে, বেশ। তারপরে ঠাকুরের ভরশাস্তি কাঁকুরগাছিতে রামচন্দ্র দত্তের বাড়িতে গেল সিমলা থেকে। বেশ। এই যে যাচ্ছে তার অসাধারণ বর্ণনা দিয়েছিল স্টেটসম্যান, একমাত্র পত্রিকা, তাই তো? বেশ। সাহেব কাগজ, কিন্তু তখন মনে রাখতে হবে নেটিভ কাগজ নয়, সাহেব কাগজ। অমৃতবাজার বর্ণনা দেবে না, কারণ তো ঘোষ পরিবার তো বৈষ্ণব, ঠাকুরকে আবার সেই কালী উপাসক ইত্যাদি। এবং অপূর্ব রিপোর্ট জানেন, বলছেন কারা সেই যে শোভাযাত্রায় সামিল হয়েছে, বলছেন বিভিন্ন ধর্মের প্রচারকরা, সুফি সন্ন্যাসীরা, মুসলমান পীররা, সাধারণ মানুষ এবং বারবুনি, তারা সব মিছিল করে চলেছেন সিমলা থেকে কাঁকুরগাছি। সেই খবর স্টেটসম্যানে বেরোচ্ছে, অসাধারণ সেই খবর। এবং সেই থেকে তারা লিখছে একটা নতুন কথা
যে শ্রীরামকৃষ্ণ স্টার্টেড আ স্পিরিচুয়াল মুভমেন্ট ইন বেঙ্গল। 1886 সালে লিখছে, কিন্তু সেখানে বিপ্লবের কোনো কথা নেই। 1886 সাল তারা লিখছে 1886 হি স্টার্টেড আ স্পিরিচুয়াল মুভমেন্ট ইন বেঙ্গল। এবং সেখানে ঠাকুরের বর্ষাস্থি নিয়ে যাওয়া যায়। ঠাকুর চৈতন্য দেখতে গেলেন 1884 সালের 21শে সেপ্টেম্বর। স্টেটসম্যান তার রিপোর্ট করলো, ইংরেজ রিপোর্টার, তখন তো সাহেব রিপোর্টার সবাই। এবং কি হেডিং দিল, সোল ডিজলভস ইন হরি সংকীর্তন, দিস ইজ দ্য ড্রামা আফটার ওয়াচিং উইচ রামকৃষ্ণ পরমহংস দক্ষিণেশ্বর ওয়েন্ট ইনটু ট্রান্স। এবং গিরিশচন্দ্র তার যে প্যাম্পলেট বের করলেন, এই স্টেটসম্যানের খবরটাকে ইউজ করলেন। দেখো, স্টেটসম্যান বলছে এই নাটকটা অসাধারণ, এবং সোল ডিজলভস ইন হরি সংকীর্তন, বাস্তবিক তাই। যে কোনো কীর্তনে আপনি যদি যান, তার ফিলোসফিটা কিন্তু সোল ডিজলভস ইন হরি সংকীর্তন, স্টেটসম্যান সেটা লিখেছিল। স্বামীজি শিকাগোয় বিখ্যাত হয়েছেন নিউজ অ্যান্ড নোটস কে কোট করে। স্টেটসম্যান খবরটা প্রথম নভেম্বর 1893 সাল স্টেটসম্যান খবরটা দিল। জানতোই না কলকাতার কেউ স্বামীজি চলে গেছেন বিদেশে, কেউ জানতো না। ভুবনেশ্বরী মহেন্দ্রনাথ জানতেন। সেই খবরটার ছোট্ট খবর বেরোলো পেজ 5-এ। মহেন্দ্রনাথ রোজ খবর কাগজ পড়তেন। সেই খবরের কাগজ পড়ে গিয়ে তিনি দেখলেন যে বেরিয়েছে, এবং গিরিশচন্দ্র বললেন খবরটা কি? খবরটা 4-6 লাইনের খবর। স্বামী বিবেকানন্দ, the young Indian yogi, who from all accounts appears to have created a profound sensation by his appearance and addresses at the World's Parliament of Religion, Chicago, USA, is believed to be a Bengali graduate of the Calcutta University. Narendranath Dutt by name, who became a disciple of Venerable Paramahamsa of Ramakrishna Dakshineshwar and left home some years back. Narendranath, we believe, is the son of a late attorney of the Calcutta High Court. এই শেষ লাইনটা থেকে তারা বুঝলেন এই নরেন্দ্রনাথ বিবেকানন্দ নামটাও জানতেন না। ঠাকুর কতজনকে দীক্ষা দিয়েছেন তাও জানতেন না। এ হয়তো অন্য কোনো বিবেকানন্দ হতেই পারে, কিন্তু নরেন্দ্রনাথ উই বিলিভ ইজ এ সান অফ এ লেট অ্যাটর্নি অফ দি ক্যালকাটা হাইকোর্ট। তাতেই সবাই বুঝে গেলেন বিশ্বনাথ দত্তের ছেলে। এই খবর দেওয়ার কোনো মানে ছিল না। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে, সেই খবর মিশন স্টেটসম্যান দিয়েছিল 1897 সালের 1 মে। স্বামীজি চলে গেলেন। বহু লোক প্রশ্ন করে, তখন তো টেলিফোন ছিল মঠে, তখন কেন খবরের কাগজকে জানো না? তারা তখনকার সময়টা গুলিয়ে ফেলে। তখনকার দিনে খুব প্রয়োজন ছাড়া কেউ ফোনে কথা বলতো না, কিন্তু এখনকার তো আকচার ফোন করে, নিশ্চয়, তো সে ভেবে লাভ নেই। কিন্তু যে খবরটা বেরিয়েছিল, সে খবরটা সাংঘাতিক। যে স্বামীজি সম্বন্ধে বলছে, রোবাস্ট ইয়াং ম্যান হু ওয়েন্ট আউটসাইড কেম ব্যাক টু মঠ, এবং তিনি মারা গেলেন রাত্রিরে 30 বছর বয়সে। কি অপূর্ব লেখা স্টেটসম্যান, কি অবিচুয়ারিটা চমৎকার। মিট ইটিং স্বামী যেটা, সেটাকে অন্য অমৃতবাজার লিখে স্টেটসম্যান লেখেনি। স্টেটসম্যান ঠাকুরকে কখনো মৃগী রুগী বলেনি, স্টেটসম্যানকে কখনো স্বামী বলেনি যে ডায়াবেটিস হয়েছে, লোকটা চলে যাওয়া উচিত বলেনি। অন্য কাগজগুলো বলেছিল তো, বলেনি। এবং শ্রদ্ধাশীল ছিল। সাহেবরা ঠাকুরের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল ছিল। অর্থাৎ এখন নানা রকম ব্যাখ্যা হয় ইত্যাদি ইত্যাদি। আমরা তো বাইনারি খুঁজি, তো কিছু মাতব্বর তারা বলছেন যে আসলে ব্রাহ্ম সমাজের বিরুদ্ধে ঠাকুর দাঁড়িয়েছিলেন বলে স্টেটসম্যান সমর্থন করেছিল। ব্রাহ্ম সমাজের বিরুদ্ধে ঠাকুর দাঁড়াননি, তিনি ব্রাহ্মদের বন্ধু ছিলেন, তিনি তার নিজের মত প্রকাশ করেছেন ইত্যাদি। স্বামীজি চলে যাওয়ার পরে নিবেদিতার সঙ্গে বন্ধুত্ব হয় র্যাডক্লিফের, তিনি স্টেটসম্যান এইটার ছিলেন। এবং র্যাডক্লিফের সঙ্গে মিলে স্টেটসম্যান জনকণ্ঠ হয়ে উঠেছিল এবং নানা রকম কাজকে সমর্থন করত। কার্জানের দুর্নীতিগুলোকে স্টেটসম্যান হাইলাইট করেছিল, নিবেদিতার কাজকে সমর্থন করত, প্লেগের কাজকে স্টেটসম্যান দুহাতে সমর্থন করেছিল। এবং তারপর নিবেদিতা চলে যান ভারতবর্ষ ছেড়ে, র্যাডক্লিফকে চাপের মুখে চাকরি ছাড়তে হয়, নিবেদিতাকে পুলিশের নজর এড়াতে ইংল্যান্ডে চলে যেতে হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্টেটসম্যান নির্ভীকভাবে নিবেদিতার কাজগুলো প্রচার করেছিল। এবং এটাও মনে রাখতে হবে, নিবেদিতা কেন প্লেগের কাজ বন্ধ করলেন। স্টেটসম্যানের চিঠি লিখেছিলেন যে পুরসভা কাজ করতে শুরু করে দিয়েছে,
এবং সেই চিঠিতে জানা যায় যে স্বামীজি 100 পাউন্ড দিয়েছিলেন প্রেসের কাজের জন্য। তখনকার দিনে 100 পাউন্ড মানে কিন্তু এখন নয়, এখনকার নয় টাকাটা। তো সেই প্যাম্পলেট নিবেদিতা অপূর্ব চিঠি আছে। নিবেদিতা স্কুল যেদিন খোলা হয় কালী পুজোর দিন 1898 সাল স্টেটসম্যান রিপোর্ট করেছিল। স্বামীজি নিবেদিতার চলে যাওয়ার পরে নিবেদিতার উপর চমৎকার অবিচুয়ারি লিখেছিল, চমৎকার অবিচুয়ারি স্টেটসম্যান লিখেছিল। এবং নিবেদিতা স্টেটসম্যানে 125টা পোস্ট এডিটোরিয়াল চিঠি লিখেছিলেন এবং সেখানে কখনো লিখতেন আননোন ওম্যান, কখনো ওল্ড ওম্যান, এসব নাম দিয়ে নিজের নাম দিয়ে লিখতেন না। এবং র্যাডক্লিফের খুব বন্ধু ছিলেন নিবেদিতা। প্রত্যেক রোববার নিবেদিতার বাড়িতে একটা ব্রেকফাস্টের আসর বসতো। সেখানে যেতেন সস্ত্রীক জগদীশ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ এবং সস্ত্রীক র্যাডক্লিফ। তখন স্টেটসম্যানের বাড়িটা হচ্ছে মেট্রো সিনেমার পেছনে। সেখান থেকে সাইকেল করে বোসপাড়া লেনে র্যাডক্লিফ এবং মিসেস র্যাডক্লিফ যেতেন। এবং স্টেটসম্যানের সঙ্গে নিবেদিতা খুব ভালো সম্পর্ক ছিল। আমরা জানি সেই কার্জনের বিখ্যাত কলকাতার আপনার কনভোকেশন অ্যাড্রেস, সেইখানে প্রবলেমস অফ দি ফার ইস্ট কার্জন বলেছিলেন যে ভারতীয় ছাত্ররা মিথ্যার আশ্রয় নিও না। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে ধরে আপনার বাড়িতেই চলে এসেছিলেন নিবেদিতা। স্যার গুরুদাসের কাছে প্রবলেমস অফ দি ফার ইস্ট ছিল, সেইটা বের করা হলো। নিবেদিতা দেখলেন, সেই জায়গাটা পড়লেন, স্যার গুরুদাস পড়েছিলেন বইটা। তারপর স্যার গুরুদাসের ঘোড়ার গাড়ি করেই তারা এই বাড়ি থেকে নারকেলডাঙ্গা থেকে স্টেশন হচ্ছিল। পরের দিন শুধু খবর বেরোলো, সেটা ছিল শনিবার, রোববার দিন খবর বেরোলো। রোববার দিন কাগজ বন্ধ থাকতো, সোমবার কোনো কাগজ বেরোতো না। মঙ্গলবার দিনকে ঝাঁপিয়ে পড়লেন র্যাডক্লিফ, তার নিজের এডিটোরিয়াল বেরোলো, নিবেদিতার লেটার্স টু দ্য এডিটর বেরোলো, খবর বেরোলো। বুধবার দিন হই হই পড়ে গেল শহরে, চূড়ান্ত সমালোচনা। কিন্তু সূত্রপাত ছিল এই বাড়ি থেকে। প্রবলেমস অফ দি ফার ইস্ট পড়ে তিনি স্যার গুরুদাসকে বললেন, আপনি কেন প্রতিবাদ করলেন না? আপনি তো পড়েছেন বইটা। সেখানে কার্জন কতখানি মিথ্যাবাদী। কার্জন 40 বছর বয়সে গিয়েছিলেন আপনার কাম্বোড, ভিয়েতনামে। সেখানে বলছেন যে কোরিয়াতে গিয়েছিলেন। সেখানে বলছেন যে আপনার বয়স কত? তখন কার্জনের 40 হয়নি, 36 বছর বয়স। বললেন 40 বছর বয়স। বলে খুব সুন্দর চেহারা রেখেছেন, বলে সেটা আপনাদের জল হওয়ার জন্য। আসলে ব্রিটিশরা মনে করতো 40 বছর বয়স না হলে সে মানুষ মান্যতা পায় না। কিন্তু স্যার গুরুদাসকে নিয়ে চলে এলেন, নারকেলডাঙ্গার বাড়িতেই এলেন স্যার গুরুদাসের ঘোড়ার গাড়ি করে, এবং দুজনে সেটা পড়ে। এগুলো কিন্তু এখনকার দিনে আপনি গুরুত্ব দেবেন না, কারণ এখন আপনি ভাববেন যে এ আর কি আছে, এলেন গাড়ি করে এলেন, বইটা নিয়ে চলে গেলেন। না, তখনকার দিনে কার্জনের বিরুদ্ধে গিয়ে, ভাইসরয়ের বিরুদ্ধে গিয়ে কলকাতায় এসে তার নিজের লাইব্রেরি থেকে, তখন নিবেদিতার সঙ্গে গুরুদাসের ক্লোজনেসটা ভাবুন। আপনি তো আপনার বই পাড়ার লোককে দিয়ে বেড়াবেন না। সেই বইটা নিয়ে আবার স্টেটসম্যানে চলে গেলেন। এবং র্যাডক্লিফের সঙ্গে স্যার গুরুদাসের বিপুল বন্ধুত্ব ছিল বলেই তাদের দুজনকে তিনি আপ্যায়িত করলেন। এবং সেখানে স্যার গুরুদাস, তখন তো জেরক্স নেই, হাতে টুকানিতে হতো, সেই নিয়ে তারপর পরের দিন লেখা বেরোলো। এবং আমরা এইসব আসলে কি জানেন, আমরা দেশের ইতিহাসের প্রতি উদাসীন। আমরা এই ঘটনাগুলোকে বড় করে ভাবি, বিরাট ঘটনা, এগুলো বিরাট ঘটনা, মানে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতন ঘটনা, হেয়ার রেজিং এক্সপিরিয়েন্স। আমার লোভ হচ্ছে যে এইগুলো নিয়ে আপনি তো এটা কভার করতে পারেন, সেই স্টেটসম্যানের সঙ্গে লিঙ্কেজ কোনোদিন যদি আপনার মনে হয়। আমি কভার করেছি, আমি একটা বড় লেখা লিখেছিলাম, আমাদের অ্যানুয়াল নাম্বারে বেরিয়েছিল, নিবেদিতা, র্যাডক্লিফ এন্ড দ্য স্টেটসম্যান। তাতে ঘটনাগুলো সব আছে। বাহ বাহ বাহ। এখন এই রামকৃষ্ণ মিশন নিয়ে আরো একটু এক্সপ্যান্ড করে আপনি বলতে পারেন যে আমি রামকৃষ্ণ মিশনের 125 বছর নিয়েও লিখেছিলাম, উদ্বোধনের 100 বর্ষ নিয়েও লিখেছিলাম। আপনি বলতে পারেন যে এটা একটা পুস্তিকা করা যায়, অবশ্যই করা যায়। আমি সময় পেলে নিশ্চয়ই করতাম। কারণ কি জানেন তো, এই যে মানুষগুলো, র্যাডক্লিফ, স্যার গুরুদাস, নিবেদিতা, এদের কোনো মূল্যায়ন হলো না। এদের এই মূল্যায়নটা আপনি বুঝতে পারবেন না। একটা ভাইসরয় তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে ছাত্ররা, তোমাদের অনুরোধ করছি, ভারতবর্ষের মতন মিথ্যাবাদী হয়েও না, আমাদের দিকে তাকাও, আমরা কত সৎ। সেইখানে একটি হাইকোর্টের জজ সাহেব তিনি, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি, সেখানটার প্রাক্তন উপাচার্য, তিনি তার বাড়িতে মেম সাহেবকে নিয়ে আসতেন। মানে আপনার বাড়িও কতখানি উদার ছিলেন। বাড়িতে মেম সাহেবকে আনা 1902 সালে, 1904 সালে অত সোজা কথা নয়। 1904-05 সালে একটা মেম সাহেবকে বাড়িতে এনে সেই বাড়িতে মেম সাহেব বসলেন, তারপর বই নিয়ে আবার ঘোড়া গাড়ি বেরিয়ে গেল। সেই ঘোড়া গাড়ি গেল কোথায়? স্টেটসম্যানের অফিসে। সেখানে গিয়ে র্যাডক্লিফ তার মধ্যে ইনভলভড হয়ে গেলেন।
তার মানে কতখানি এদের ক্লোজনেস ছিল, এইটা নিয়ে আমার লেখার খুব ইচ্ছে আছে, নিশ্চয়ই দেখুন, খুব নিশ্চয়ই। ইচ্ছে আছে, কারণ মানুষের জানা দরকার। এবং আমি একটাই সুজিতটা খুবই আমার মনে হয় এখনকার না হুম, বিভিন্ন ডিসিপ্লিনের ছেলেমেয়েরা হিস্ট্রি জানতে চাইছে, ইতিহাস জানতে চাইছে। তারপর ধরুন আমি যদি আধুনিক কালে চলে আসুন হ্যাঁ, হ্যাঁ, ঘটনায়, হুম, হুম, লাটুরের ভূমিকম্প হলো, হুম, হুম, এক্সটেন্সিভ কাভারেজ দিল স্টেটসম্যান। বুঝলাম। হ্যাঁ, শুধু কাভারেজ দিল না, রামকৃষ্ণ মিশনের রোলটা, এবং শুধু সেইটা শুধু নয়, হুম, হুম, ওরা রিডারদের কাছ থেকে টাকা তুললো, হুম, হুম, সেই টাকা তুলে এনে রামকৃষ্ণ মিশনকে দেওয়া হলো, ও, ও, যে রিহ্যাবিলিটেশনের সময় উড়িষ্যা সাইক্লোন, লিডাররা প্রচুর টাকা দিলেন, সেই টাকা রবীন্দ্র কুমার আমাদের কাগজের এডিটর, তিনি এবং আমি দুজনে গিয়ে স্মরণানন্দজি তখন জেনারেল সেক্রেটারি, তাহলে সেই চেক দিয়ে আসা হলো। এবং উড়িষ্যাতে যে গ্রাম রিহ্যাবিলিটেশন হলো, হুম, একটা হচ্ছে স্টেটসম্যানের নামে সেই গ্রাম, রামকৃষ্ণ মিশন কোলাবোরেশন উইথ দ্য স্টেটসম্যান। আচ্ছা, দেখবেন তারপর যখন এই সুনামি হলো দক্ষিণ ভারতে, একটা গ্রামের রিহ্যাবিলিটেশন হলো, সেই রামকৃষ্ণ মিশন অ্যান্ড স্টেটসম্যান। এখনো পর্যন্ত রামকৃষ্ণ মিশনের যা ভালো কাজ স্টেটসম্যান তাকে পূর্ণ সমর্থন করে। কারণ একটা আছে, ইরানি সাহেব আমাকে বলেছেন কারণটা কি? বলেছিলেন, দিস অর্গানাইজেশন ইজ অ্যাবসলিউটলি সেকুলার হুম, when it comes to service of people. Service to people absolutely secular. এখনো দেখি তো আপনি যখন এই তাতে- রামকৃষ্ণ মিশনের অ্যানুয়াল রিপোর্ট বেরোয়, তাতে ব্যক্তিগতভাবে কোন স্বামীজি কাকে সমর্থন করেন সেটা অন্য কথা। ধন্যবাদ। When it comes to service, it is absolutely secular. স্বামী সর্বজ্ঞানন্দজি হুম, ওই রকম গান গাইতেন, তাকে যেখানে পাঠানো হলো ইন্দো চাইনা বর্ডারে হুম, লামডিং এ, তিনি সেইখানে একটা স্কুল করছেন, এক ছাদের তলায়, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়। কারা পড়বে? যারা পড়বে শতকরা 90% খ্রিস্টান। এবং সেখানে কাজ সুপারভাইজ করতে গিয়ে তিনি পড়ে গেলেন, হাঁটুটা সারা জীবনের জন্য ড্যামেজড হয়ে গেল, হুম, অপারেশন হলো, এখন লাঠি নিয়ে হাঁটতে হয় মহারাজকে। আমি মহারাজকে ব্রহ্মচারী থেকে চিনি, কিন্তু এই যে কাজ, তো দেশের মানুষের জন্য পাটা চলে গেল। এবং কারা পড়বে? অন্য ধর্মের ছেলে মেয়েরা, কিন্তু পড়তে আসবে, সেটাই বড় কথা। তাই when it comes to, আমাকে জানেন সাহেব পরিষ্কার বলেছিলেন, যখন বরানগরে গন্ডগোল হলো গভর্নমেন্টের সঙ্গে হুম, স্কুল খোলা নিয়ে, প্রাইমারি স্কুল খোলা নিয়ে, তখন একেবারে ইরানি সাহেব পাশে দাঁড়িয়ে গেলেন। স্বামী গোপেশানন্দ যখন বরানগরের সেক্রেটারি, তিনি স্বামী আত্মস্থানন্দজি ভাই ছিলেন, ইরানি সাহেব পাশে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে সেইখানে সমর্থন করলেন পুরো। এবং আমাকে তখন বলেছিলেন, তা আমরা কেন সমর্থন করি? when it comes to service, Service, this organization is absolutely secular. প্লাস আপনারা দেখি এখনো কভার করেন যে রামকৃষ্ণ মিশন হ্যাঁ। অ্যালটমেন্ট কতটা এডুকেশনে, সেটা করি আমি খুব ভীষণ রকম। খুব ভালো লাগে। এবং রামকৃষ্ণ মিশনের সব দিক থেকে যে ভালো কাজগুলো আছে মানুষের জন্য, সমর্থন করি। এবং শুরু হয়েছিল ঠাকুর থেকে, যখন বাংলা কাগজগুলো তাকে মৃগী রোগী বলছে, তাকে পাগল বলছে, তাকে অশিক্ষিত বলছে, তখন সে সময় একটা প্রশ্ন করেনি। যখন বিবেকানন্দকে সাহেবরা সমালোচনা করছে যে যাই বলো, আসলে ওই মহিলাদের মধ্যেই তিনি জনপ্রিয়, সে সময় একটা কথা লিখে, বরং স্বামী চলে যাওয়ার পর এডিটোরিয়াল লিখেছিল, বরং স্বামী চলে যাওয়ার পর চমৎকার খবর করেছিল, ঠাকুরের মৃত্যুর খবর স্টেটসম্যান দিয়েছিল। ফলে আমার মনে হয়েছে এই আন্দোলনটাকে সমর্থন করেছে। আজকে কিন্তু একটা নতুন 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 মানে পালক জোড়া হলো আমাদের এই প্রচন্ড রকমের ঔৎসুকতাতে, যে স্টেটসম্যানের সঙ্গে রামকৃষ্ণ মিশনের যে এরকম একটা ডাইরেক্ট লিঙ্কেজ, এবং তরুণবাবু যেরকম ভাবে ক্রোনোলজিক্যালি মানে সেই কবে থেকে শুরু করে এবং আজ পর্যন্ত তা রেখেছে, তার জন্য আমার পার্সোনালি ওনার প্রতি ধন্যবাদ প্রাপ্য। আশা করি আপনারাও এনজয় করছেন। এরকম আরো বহু প্রশ্ন আমরা করতে থাকবো, এবং পবিত্র তৌলতে আমাদের এই পডকাস্ট চলতে থাকবে। ভালো থাকবেন, নমস্কার।